প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা প্রিপজিশনের একটা সিরিজ ভিডিওর প্রথম ভিডিওতে এসে হাজির হয়েছি। আমরা সবাই জানি যে আমরা একটি সিরিজ লঞ্চ করেছি, যেই সিরিজটি প্রিপজিশনের একেবারে জিরো থেকে সম্পূর্ণ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদেরকে শেখাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কীভাবে সলভ করতে হয় মুখস্থ ছাড়া সেটাও শেখাবে। সেই সিরিজের একেবারে প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু এটা আমাদের একেবারেই প্রথম ক্লাস, তাহলে প্রথম ক্লাসে মনে রাখতে হবে প্রিপজিশন জিনিসটা আসলে কি, এর ভেরি বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। বেসিক জিনিসগুলো ক্লিয়ার হওয়া ছাড়া আমরা যে সিস্টেমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সমাধান করব মুখস্থ ছাড়া, সেইটা কিন্তু বুঝতে অনেক জায়গায় সমস্যা হতে পারে। সুতরাং আজকের ক্লাসটি একেবারে ভেরি বেসিক। আপনারা সাধারণভাবে প্রিপজিশনের সংজ্ঞা বা যেগুলো জেনে থাকেন, শুনে থাকেন, ধরে নেওয়া যে আপনারা সবাই এটি জানেন, তারপরেও আমার দায়িত্বের জায়গা থেকে প্রথম ক্লাসটি কিন্তু প্রিপজিশনের ভেরি বেসিক অথবা বেসিক অব দি বেসিক, ঠিক আছে? সো আমরা চলে যেতে চাই আমাদের প্রথম ক্লাসটিতে। প্রথম ক্লাসে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে প্রিপজিশন আসলে কাকে বলে। আমি যদি প্রথমেই বলি প্রিপজিশন শব্দটা আসলো কোথা থেকে। প্রি এবং পজিশন দুটি শব্দ একসাথে মিলে শব্দটি হয়েছে প্রিপজিশন। সো প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। সো প্রিপজিশন শব্দের অর্থ হলো কোনো না কোনো কিছুর পূর্বে অবস্থান। সো এই কথাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা মাঝে মাঝেই এই কথাটা ভুলে যাই যে প্রিপজিশন অবশ্যই কারো না কারোর আগে বসবে। প্রশ্ন হলো প্রিপজিশন কার আগে বসবে। সো আমরা যদি সংজ্ঞাটি দেখি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞায় বলা হচ্ছে প্রিপজিশন এমন একটি পার্টস অফ স্পিচ যেটি কোথায় বসে, যেটি নাউন অথবা নাউন তুল্য কোনো কিছু, অর্থাৎ নাউন অথবা প্রোনাউন। আমরা জানি নাউনের মতন কাজ করে আরও একটি জিনিস আছে, সেটি হলো নাউন ফ্রেজ, এদের পূর্বে বসে। তাহলে প্রিপজিশনের নামের সার্থকতা এখানেই। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপজিশন মানে কারো না কারো পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? প্রিপজিশনকে অবশ্যই কোনো একটি নাউন বা নাউন তুল্য পার্টস অফ স্পিচের আগে বসতে হবে, দ্যাট ইজ প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসতে হবে। বসলেই কি কাজ শেষ? না, বসলে কাজ শেষ না। কারণ বসার পরে সে কি করবে? বাক্যের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে এই যে ওয়ার্ডের আগে বসলো বা যে নাউন বা প্রোনাউনের আগে বসলো তার সম্পর্কটা কি এটা বলে দিতে হবে। তাহলেই আমি সেই ওয়ার্ডটিকে একটি প্রিপজিশন বলবো। আমি আবারও বলি যে সকল ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বাক্যে কোথায় বসে? নাউন বা নাউন তুল্য কোনো কিছুর আগে বসে, বসে বাক্যে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের সাথে এই নাউন বা নাউন তুল্য ওয়ার্ডের যে সম্পর্ক সেটা প্রকাশ করে, সেইটাকে আমরা বলি হচ্ছে প্রিপজিশন। সুতরাং এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, যে সে কার আগে বসেছে, মানে কোন নাউন বা কোন প্রোনাউনের আগে বসেছে, এবং সে আসলে কার সাথে সম্পর্ক দিচ্ছে। এই দুটি বিষয় মাথায় রাখতে হবে, কার আগে বসেছে এবং সে কোন ধরনের সম্পর্ক দিচ্ছে বা কার সাথে সম্পর্ক দিচ্ছে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। I have a love for her. I have a love for her. এই বাক্যটির বাংলা করা খুব সহজ। I have a love, আমার ভালোবাসা আছে, for her, তার জন্য বা তাহার জন্য, আমি যেটাই বলি না কেন, সে আমি বাংলা করেছি যে তার জন্য আমার একটা ভালোবাসা আছে। তো এখন কথা হলো এই যে ফর, এটা একটা প্রিপজিশন, এটা বসছে কোথায়? এটা বসছে হচ্ছে হারের আগে। তার মানে আমাকে মাথায় রাখতে হবে এই হারের সাথে তার একটা সম্পর্ক আছে। আমি যদি বাংলাটা দেখি, তার জন্য, এই যে জন্য কথাটা কার সাথে যুক্ত হয়েছে? তার সাথে। সুতরাং এই জন্য এর ইংরেজি হচ্ছে ফর, ইংরেজি হলো ফর। সো ইংরেজিতে যখন এই তার কথাটা আসবে, সুতরাং সেই তারের আগে আমাকে এই ফর কথাটা দিতে হবে। আমি আবারও বলতেছি, বাংলায় এই ফরের বাংলাটা হচ্ছে জন্য। আমরা এরকম এগুলো শিখবো আর কি সামনে একটা একটা করে। আমি একটু জাস্ট সিম্পলি বলতে চাই, এই ফরের বাংলা হচ্ছে জন্য। তাহলে এই জন্য কথাটা কার পরে বসলো বা কার শেষে যুক্ত হলো, কার সাথে যুক্ত হলো বা কার শেষে আসলো, যেটাই বলি না কেন। সো এটা হচ্ছে তারের পরে আসলো, তার জন্য বা তাহার জন্য। এই তাহার কথাটা ইংরেজিতে যখন আসবে, প্রিপজিশনটা তার আগে বসবে। সো এই ফরটা কিন্তু হারের আগে বসলো। সো এই যে আবারও বললাম, প্রিপজিশন কোনো একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্যদের সম্পর্কটা কি? সম্পর্কটা হলো এটা তার জন্য করা হয়েছে, এই জিনিসটা তাহার জন্য করা হয়েছে। সো কার জন্য? তাহার জন্য। এই তাহার শব্দটি ইংরেজিতে যখন আসবে, প্রিপজিশন তার আগে বসবে।
লক্ষ্য করি বাংলায় ফরের বাংলা হলো জন্য। তো বাংলায় যার শেষে জন্য, ইংরেজিতে তার আগে ফর। বাংলায় যার শেষে জন্য, ইংরেজিতে তার আগে কি হবে? ফর হবে। সো এইভাবে আমরা প্রিপজিশনগুলো যদি একটু বুঝি তাহলে বোঝা গেল যে এই বাক্যে অন্যান্য যে ওয়ার্ড ছিল আই হ্যাভ এ লাভ, এই লাভটা কার জন্য? লাভের সাথে হারের সম্পর্ক কি? সম্পর্কটা হলো লাভটা এই হারের জন্য করা হয়েছে। সো প্রিপজিশন হলো ওই সকল ওয়ার্ড যেটা নাউন প্রোনাউন বা নাউন প্রোনাউন তুল্য কারোর আগে বসে বাক্যের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তার সাথে এই নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বলে দেয়। সো তার নামই হচ্ছে একটা প্রিপজিশন। সো আমরা এরপরে চলে যেতে চাই, আরো কিছু এক্সাম্পল দেখবো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। লক্ষ্য করি দ্য বল ইজ ড্যাশ দ্য টেবিল। দ্য বল ইজ ড্যাশ দ্য টেবিল। সো এখানে আমি চাইলে অন দ্য টেবিল, ওভার দ্য টেবিল, বিলো দ্য টেবিল অথবা বিসাইড দ্য টেবিল সবই বলতে পারি, কারণ এখানে অর্থের উপরে ডিপেন্ড করে আমাদের টেবিল এবং এই বলের মধ্যে সম্পর্কটা প্রকাশ পাবে। এখন আমি যদি প্রথমে এভাবে চিন্তা করি যে দ্য বল ইজ অন দ্য টেবিল, দ্য বল ইজ অন দ্য টেবিল, এর মানেটা কি? এর মানে হচ্ছে বলটা টেবিলের উপরে লেগে আছে। তাহলে লক্ষ্য করি এই বাক্যে বলের সাথে টেবিলের সম্পর্কটা কি? বলের সাথে টেবিলের সম্পর্কটা হলো টেবিলের উপরিতলে বলটা লেগে আছে। এভাবে যদি কোনো কিছুর উপরিতলে কোনো কিছু লেগে থাকে তাহলে আমরা তাকে বলি অনের জায়গা। ফলে অন হচ্ছে টেবিল। এবার বাংলা করি যে দ্য বল ইজ অন দ্য টেবিল, এর বাংলা কি? বলটি টেবিলের উপরে আছে। উপরে কথাটা কার পরে আসলো? টেবিলের পরে। টেবিলের পরে আমি আবারও বলতেছি, বল হয় টেবিলের উপরে, তাহলে অনের বাংলা উপরে, তাহলে অনটা উপরে। উপরে কথাটা কার পরে এসেছে? টেবিলের পরে এসেছে। বলটি হয় টেবিলের উপরে। সো ইংরেজিতে যখন টেবিল কথাটা আসবে, অন কথাটা তখন টেবিল কথাটার আগে আসবে। আশা করি বোঝাতেই পারছি বাংলায় এই উপরে কথাটা যে শব্দের পরে আসবে, ইংরেজিতে উপরে কথাটা মানে অন সেই শব্দের আগে আসবে। সো বাংলা করি দ্য বল ইজ অন দ্য টেবিল, এর বাংলা করলে কি হচ্ছে? বলটি হয় টেবিলের উপরে, টেবিলের উপরে। তাহলে উপরে কথাটা আসলো টেবিল শব্দের পরে। ইংরেজিতে তাই উপরের ইংরেজি অন সেইটা আসবে টেবিল শব্দের আগে। ফলে এই জন্য বাক্যটা এরকম হলো। এরপরে চলে আসি পরেরটা। যদি আমি বলি দ্য বল ইজ ওভার দ্য টেবিল, আমরা কিন্তু অন, ওভার, অফ এইগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব এক এক দিনে এক একটা প্রিপজিশন নিয়ে এবং ওদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব। সো আজকে যার সাথে এক্সাম্পল চলতেছে একেবারে ভেরি বেসিক ক্লাস, যে আসলে প্রিপজিশন কি, কিভাবে রিলেশন তৈরি করে, কিভাবে সম্পর্ক তৈরি করে সেইটা। সো আজকে আমরা ইন ডেপথে যাচ্ছি না, বাট আমাদের বোঝার বিষয়টা যেন ক্লিয়ার হয়ে থাকে। এবার লক্ষ্য করি দ্য টেবিল ইজ ওভার দ্য বল ইজ ওভার দ্য টেবিল। তাহলে এখন কথা হলো ওভারের বাংলা কি? ওভারের বাংলা উপরে, তবে একটু উপরে। মনে রাখতে হবে ওভার যখন ব্যবহার করা হয় তখনও বলটা টেবিলের উপরে আছে কিন্তু লেগে নাই, ফাঁকা আছে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। এখানে আরো আছে অ্যাবাভ হয়, কোথায় হয়, এগুলো পরে আলোচনা হবে। জাস্ট আমি বলতে যাচ্ছি সম্পর্কটা হলো কার সাথে কার? বলের সাথে টেবিলের। এখন বল আর টেবিলের সম্পর্ক কি? সম্পর্কটা হলো বলটা আছে টেবিলের উপরে। যদি লেগে থাকে সম্পর্কটা তাহলে অন হবে, যদি একটু উপরে থাকে তাহলে সম্পর্কটা হবে ওভার। এখন কথা হচ্ছে বাংলায় কিন্তু উপরে কথাটা কার পরে আছে? টেবিলের পরে। বলটা হয় টেবিলের উপরে, তাহলে উপরে পেলাম টেবিল শব্দের পরে। ইংরেজিতে তাই টেবিল শব্দের আগে আমাকে এই প্রিপজিশন ওভারটা দিতে হবে। যদি আমি পরেরটায় চলে যাই, বিলো। বিলো মানে কি? বিলো মানে নিচে। সো আমি যদি বাংলা করি দ্য বল ইজ বিলো দ্য টেবিল, বাংলা হবে বলটি হয় টেবিলের নিচে। তাহলে নিচে কথাটা আসলো টেবিল শব্দের পরে, তাহলে ইংরেজিতে এই বিলো কথাটা আসবে টেবিল শব্দের আগে। বাংলায় নিচে কথাটা আসলো টেবিল শব্দের পরে, টেবিলের নিচে। আর ইংরেজিতে এই নিচে কথাটা আসবে টেবিল শব্দের আগে। নিচে মানে বুঝতেই পারতেছে বলটা আছে কোথায়? টেবিলের নিচে। একইভাবে যদি বলা হয় দ্য বল ইজ বিসাইড দ্য টেবিল, দ্য বল ইজ বিসাইড দ্য টেবিল, তাহলে বিসাইড মানে পাশে। আবারও লক্ষ্য করি বলটি হয় টেবিলের পাশে, তাহলে পাশে কথাটা কোথায় আসলো?
পাশে কথাটা আসলো হচ্ছে টেবিল শব্দটার পরে, পাশে কথাটা আসলো টেবিল শব্দটার পরে, তাই ইংরেজিতে বিসাইড কথাটা আসবে টেবিল শব্দটার আগে। বাংলায় পাশে আসে পরে, টেবিলের পাশে, টেবিলের উপরে, টেবিলের নিচে। আর ইংরেজিতে এই পাশে বা উপরে বা নিচের জন্য যে প্রিপজিশনটা ওইটা আসে টেবিল শব্দটার আগে। আশা করি বোঝাতেই পারছি, এটা একটা বেসিক কথা যেটা আমরা সামনে অ্যাপ্লাই করে করে অনেক কিছু দেখাবো। তা সেই কথাটা মনে রাখতে হবে, বাংলায় আমি যদি জন্য পাই, যার পরে জন্য পাবো, ইংরেজিতে তার আগে আমাকে ফর দিতে হবে। আবার বাংলায় যদি আমি পাশে পাই, যে শব্দটার পরে পাশে কথাটা লেখা থাকবে, ইংরেজিতে আমরা সেই শব্দটার আগে পাশের জন্য বিসাইড কথাটা লিখবো। ঠিক আছে, ওকে। আমরা এখন যেটা বুঝতে পারলাম যে এই যে অন বলি, ওভার বলি, অ্যাবাভ বলি, কি করতেছে, বল এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। যে বলটা আসলে টেবিলের কোথায় আছে, উপরে আছে, লেগে আছে, নাকি একটু উপরে আছে। যদি নিচে থাকে, যদি পাশে থাকে, তার উপরে ভিত্তি করে প্রিপজিশন বসতেছে। তার মানে বলের সাথে টেবিলের সম্পর্ক করে দিচ্ছে এই প্রিপজিশনটা। আমাদের সংজ্ঞা কিন্তু এটাই ছিল যে প্রিপজিশন হলো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের আরো যে ওয়ার্ডগুলো আছে ওদের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বলে দিবে। ফলে আশা করি প্রিপজিশনের সংজ্ঞাটি এইবার একেবারেই ক্লিয়ারলি বোঝা গেছে। ঠিক আছে, এইবার আমরা এর প্রকারভেদটা দেখব। আমি আবারও বলি, আমাদের সিরিজ ক্লাসের আজকে একেবারে প্রথম ক্লাস। এই ক্লাসটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই প্রিপজিশনের ডেফিনেশন কাকে বলে সেটাকে ক্লিয়ারলি বোঝা, এবং এটা আসলে বাক্যে কিভাবে ব্যবহার হয় সেই সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া নেওয়া। কারণ আমরা যেভাবে শিখতে যাচ্ছি মুখস্থ ছাড়া, আপনি ভেবে দেখেন কি পরিমাণ প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের বইগুলোতে দেওয়া হয়েছে, শত শত হাজার হাজার প্রিপজিশন। এখন এইগুলোকে যদি আপনি মুখস্থ ছাড়া মাথায় রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই বোঝার বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। আর সেজন্যই একেবারে প্রথম ক্লাসে প্রিপজিশনের ভেরি বেসিক অংশগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আমাদের পরের অংশটা হচ্ছে এর প্রকারভেদ, অর্থাৎ আমরা প্রিপজিশনকে কিভাবে প্রকারভেদ করেছি বা কয় ভাগে ভাগ করেছি। সো আমাদের প্রকারভেদের যদি আমি দেখি, প্রথমে যে প্রকারটা আছে সেটার নাম হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল মানে কি, আমরা নর্মালি এক অক্ষর বা এক ওয়ার্ড বিশিষ্ট যে প্রিপজিশনগুলো দেখি, ইন, অন, অফ, অ্যাট, এইগুলোকে আমরা বলি সিম্পল প্রিপজিশন। ইন, টু, ফ্রম, অ্যাট মানে একটা ওয়ার্ডই একটা প্রিপজিশন, এদেরকে আমরা বলি সিম্পল প্রিপজিশন। পরেরটা হচ্ছে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন মানে কি, মানে দুইটা প্রিপজিশন, ডাবল মানে দুই। তাহলে যদি কখনো দুইটা প্রিপজিশন একসাথে হয়ে কাজ করে তাকে আমরা বলি ডাবল প্রিপজিশন। যেমন ইনটু, যখন বাইরে থেকে কেউ ভিতরে ঢুকে আমরা ইনটু বলি। সো এই যে আউট অফ, আপন, অনটু, ইনটু, দুইটা করে প্রিপজিশন একসাথে হয়ে এই কাজটা করেছে। যদি পরেরটা চলে আসি, কম্পাউন্ড প্রিপজিশন। এইটা আবার কি, কম্পাউন্ড প্রিপজিশন মানে প্রিপজিশন থাকবে একটা, তবে তার আগে হয় নাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব, না হয় ভার্ব, কিছু একটা থাকবে। মানে ভিন্ন একটা পার্টস অফ স্পিচের সাথে একটা প্রিপজিশন একসাথে হয়ে সম্মিলিতভাবে প্রিপজিশনের কাজ করবে। যেমন দেখি বিহাইন্ড, বিহাইন্ড শব্দটা বি এবং হাইন্ড একসাথে মিলে কাজ করেছে। বিসাইড, বি এবং সাইড একসাথে মিলে কাজ করেছে। অ্যাবাউটও কিন্তু একটা কি ধরনের, অ্যাবাউটও কিন্তু একটা হলো কম্পাউন্ড প্রিপজিশন। কেন কেন অ্যাবাউট কম্পাউন্ড প্রিপজিশন? কারণ অ্যাবাউট তৈরি হয়েছে অন এবং আউট দুটো একসাথে মিলে। আমি জানি অনেকেই এই কথাটা জানতেন না, আজকেই প্রথম জানলেন যে অ্যাবাউট তৈরি হয়েছে অন এবং আউট দুটো একসাথে। অ্যালং তৈরি হয়েছে অন এবং লং একসাথে। ফলে এই কথাগুলো মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন শিখব এই জিনিসগুলোকে দিয়েই কিন্তু কাজ করব। সো আপাতত মাথায় রাখি যে এগুলো আসলে কম্পাউন্ড প্রিপজিশন। পরে আছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ মানে কি, ওই যে দুইটা বা তিনটা ওয়ার্ড একসাথে মিলে যখন প্রিপজিশনের কাজ করে তাকে আমরা বলি ফ্রেজ প্রিপজিশন। লক্ষ্য করি, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইনস্টিড অফ, এগুলো কি, এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। সো মাথায় রাখতে হবে এগুলো কিন্তু ফ্রেজ আকারে। সো এখানে ইনের জায়গায় অন্য কিছু বসানো যাবে না, অফের জায়গায় অন্য কিছু বসানো যাবে না, যেহেতু এটা ফ্রেজ সেই কারণে। দেন চলে আসি পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল কি, ওই যে ভার্বের আইএনজি, ভার্বের ভি থ্রি। তো ভার্বের আইএনজি বা ভার্বের ভি থ্রি যদি কখনো প্রিপজিশনের ন্যায় কাজ করে তখন আমরা তাকে বলি পার্টিসিপল প্রিপজিশন। যেমন রিগার্ডিং, রিগার্ডিং শব্দটা বসে অ্যাবাউট অর্থে।
পাস্ট শব্দটা বসে বাই অর্থে, অর্থাৎ কোনো কিছু অতিক্রম করে গেলে এরকম পাস্ট বসে। ফলোয়িং শব্দটা বসে আফটার অর্থে, তার মানে এইগুলো আইএনজি অথবা ভি3। সো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা বলি যে পার্টিসিপল প্রিপজিশন, কারণ তারা অরিজিনালি পার্টিসিপল, হয়তো বা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। লাস্ট ওয়ান হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। ডিসগাইজড মানে কি? ছদ্মবেশী। ডিসগাইজড মানে ছদ্মবেশী। ছদ্মবেশী মানে কি? দেখা বোঝাই যাবে না যে ওইখানে একটা প্রিপজিশন আছে। যেমন নাও ইট ইজ 10 o'clock, এই যে ও ক্লক, এই ও কিন্তু আসলে অফের সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ ফুল ভার্সনটা হলো নাও ইট ইজ 10 of the clock। এই অফ আছে এখানটায়, তাহলে ওটা অফের সংক্ষিপ্ত ফর্ম। তার মানে সে কিন্তু আসলে নিজের চেহারায় নাই, সে কিভাবে আছে? সে কিন্তু কিছুটা কিভাবে আছে? ডিসগাইজড বা ছদ্মবেশে আছে। সো এইটাকে আমরা বলি ডিসগাইজ প্রিপজিশন। রাইস সেলস 35 টাকা এ কেজি। এইখানে কিন্তু 35 টাকা এ কেজি মানে 35 টাকা ফর এ কেজি, মানে প্রতি 1 কেজির জন্য 35 টাকা লাগবে। ফলে এই ফর শব্দটা এখানে উজ্জ্ব আছে, দেখে বোঝা যাচ্ছে না, বরং এখানে একটা আর্টিকেল এসে সেই কাজটা করে দিচ্ছে। ফলে এইটাকেও আমরা বলি হচ্ছে ডিসগাইজ প্রিপজিশন। সো প্রকারভেদটা মনে রাখতে হবে, কারণ নর্মালি আমরা এইগুলো হয়তো বা শিখবো, এইগুলো হয়তো বা শিখবো, আর এখান থেকে হয়তো বা কিছুটা শিখবো। আর এইগুলো তো মেইনলি আইডেন্টিফিকেশনে আসে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে এগুলো নাও আসতে পারে, বাট আমাদের জানতে হবে ইন ফ্রন্ট অফ মানে কি, আমাকে জানতে হবে ইন স্পাইট অফ মানে কি, এগুলো জানতে হবে। না জানলে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন তো আর বলে দিবে না যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বলবে যে ইউজ এ প্রিপজিশন। সো তখন আমাকে কিন্তু আসলে বাছাই করতে হবে কোন প্রিপজিশনটা আমি চয়েস করব, ঠিক আছে? ফলে আমাদের এই প্রকারভেদটা একটু গুরুত্বপূর্ণ, কয়েকবার এটা দেখে নিতে হবে। প্রথমটার নাম হলো সিম্পল প্রিপজিশন, তারপর এটার নাম হলো ডাবল প্রিপজিশন, দুইটা প্রিপজিশন, তারপর এটা হলো কম্পাউন্ড প্রিপজিশন, অর্থাৎ অন্য পার্টস অফ স্পিচের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে তৈরি হয়েছে। আর তারপর এটা হলো ফ্রেজাল প্রিপজিশন, বা আমরা বলতে পারি প্রিপজিশনাল ফ্রেজ। তারপরে হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন, এটা কিন্তু পরীক্ষা আসে ভাই, মাঝে মাঝে আসে, আমি এক্সাম্পল পরে দেখাবো। দেন চলে আসি ডিসগাইজ প্রিপজিশন, মানে দেখে বুঝাই যাবে না যে এখানে একটা প্রিপজিশন আছে, কিন্তু সে ছদ্মবেশে বসে আছে, তাকে আমরা বলতেছি ডিসগাইজ প্রিপজিশন। সো এই হচ্ছে আমাদের প্রিপজিশনের প্রকারভেদ। আশা করি প্রিপজিশনের ভেরি বেসিক প্রথম ক্লাসটি নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমরা কোন জায়গাটায় বুঝি নাই। আমরা প্রিপজিশনের একটা সিরিজ ক্লাসের একেবারে প্রথম ভেরি বেসিক ক্লাস, প্রিপজিশন কাকে বলে, সে কোথায় বসে, সে কিভাবে সম্পর্ক করে, অথবা তার প্রকারভেদগুলো কি, এগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা প্রিপজিশনের ব্যবহারের উপরে ভিত্তি করে আরো 2-3টা বেসিক ক্লাস নিব। তারপরে আমরা একটা একটা করে প্রিপজিশন শুরু করব। অন কোথায় বসে, ইট কোথায়, ইন কোথায় বসে, টু কোথায় বসে, ফর কোথায় বসে, এভাবে যখন আলোচনা করা শুরু করব, আমি আবারও বলতেছি মুখস্থ ছাড়া প্রিপজিশন আপনারা পারবেন, দিস ইজ গ্যারান্টেড। অবশ্যই অবশ্যই পারবেন, বিকজ এই ধরনের ইউনিক কাজ আপনি এর আগে কখনোই দেখেন নাই। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই বেল বাটনে প্রেস করতে হবে। পাশাপাশি যারা ক্লাসটি আমাদের ফেসবুক চ্যানেলে দেখতেছেন, ফেসবুক পেজে ইংলিশ গুরু সোহেল স্যার, অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসটি যখনই দেওয়া হোক আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।